তুমি হেরে গেছো এসিপি। এসিপি স্যার, আরে হ্যালো হ্যালো স্যার। পঙ্কজ, পুরবী, এসো এসো, ভিতরে এসো। এগুলো আরে কি? স্যার, আমি পুরবীকে বলছিলাম স্যার, এত ফ্রুট আনার কি দরকার ছিল? আপনি তো এমনিতেই এত ফিট আর এত হেলদি। হ্যাঁ, তুমি তো এরকমটাই বলবে। স্যার, এই পঙ্কজ না স্যার, গোটা রাস্তায় এই ফলের দিকে নজর ছিল, ফ্রুটস খেতে চাইছিল। আচ্ছা দাদা, এগুলো আমার ফ্রুটস, এগুলো এখানে রেখে দিন। স্যার, আপনার শরীর কেমন আছে এখন? ঠিক আছে ঠিক তো? আছে, ঠিক আছে, অনেকটাই বেটার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, শ্রেয়াকে দেখছি না তো। শ্রেয়া এখনো বাইরেই আছে, গোয়াতে আছে। স্যার, আপনি শ্রেয়াকে বলেননি যে আপনার গুলি লেগেছিল? আরে ভাই, এসব কথা কি আবার বাচ্চাদের বলা যায় নাকি? হ্যাঁ, ওদের তো বলা উচিত না। স্যার, এই সময় আপনি একা বাড়িতে রয়েছেন, আমাদের বলতে পারতেন, আমরা চলে আসতাম আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, যাতে সব কাজকর্ম বাদ দিয়ে তোমরা এখানে চলে আসো। আচ্ছা, সিআইডির সমস্ত কেসগুলো কি সলভ হয়ে গেছে? হ্যাঁ স্যার, আপনার এই কন্ডিশনে কোনো ফ্যামিলি মেম্বারের আপনার সঙ্গে থাকা খুব দরকার, আর আমরা তো সবাই ফ্যামিলি। ফ্যামিলি? ফ্যামিলির আরেকজন মেম্বারকে তো দেখতে পাচ্ছি না। দয়া কোথায়? দয়া স্যার ওই পার্কিং লটেই রয়েছে, এক্ষুনি চলে আসবেন। ও আসবে না। স্যার, দয়া স্যার আপনার সঙ্গে দেখা করতে এসেছে, এক্ষুনি চলে আসবে। আমি দয়াকে দয়ার থেকেও বেশি চিনি। ও আসবে না, আমাদের মধ্যে যা ছিল সব শেষ হয়ে গেছে। আরে স্যার, এসব আপনি কি বলছেন স্যার? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি ওনাকে। স্যার, স্যার আপনার মনে আছে আগেরবার আমরা গেট টুগেদার করেছিলাম এখানে আপনার বাড়িতে? কত মজা হয়েছিল। সেটা আর কি করে ভুলতে পারি? শেষবার সবাই একসঙ্গে হেসেছিলাম। আরে স্যার, আপনি বসুন না, আমি করে দিচ্ছি। আরে না না, বসো বসো, সব হয়ে যাবে। তবে একটা কথা আমি বলে রাখি, এটা হলো স্পেশাল মটর পনির। যদিও শ্রেয়া এটা রান্না করেছে, তবে রেসিপি আমার। খুব ভালো, খুব দারুণ তো। অ্যাকচুয়ালি শ্রেয়া আজকে সবার পছন্দের ডিশ বানিয়েছে। আপনার জন্য গাজরের হালুয়া, দয়ার জন্য স্পেশাল ভেন্ডি, দারুণ ব্যাপার। পঙ্কজ, পুরবীর শুনছো? জন্য মটর পনির, তোমার জন্য আলুর পরোটা, আর পঙ্কজ ভাই তুমি তো ডায়েটিং করছো, তাই তোমার জন্য শুধু গ্রিন টি। আরে আরে কি স্যার, স্যার না না, এটা কিন্তু ঠিক না স্যার। কত কত ভালো ভালো খাবার বানিয়েছে আমার জন্য। না না, আমি খাবো না। এটা ঠিক না। আরে শ্রেয়া বলছে, কে তোমাকে বলেছিল ডায়েটিং করতে? স্যার, এই পুরোপুরি ডায়েট প্ল্যান দিয়েছিল আমায়। আরে একটা কাজ করো ভাই, আজকে সব ডায়েটিং বাদ দাও। আজকে আরে ঘরে স্যার, যাও। স্যার, যাও, স্যার, পরে দেখা যাবে। যতদিন প্রদ্যুমান স্যার ছিলেন সবকিছু ঠিক ছিল, সবাই একসাথে ছিলাম। উনি যাওয়ার পরে সবকিছু ভেঙে পড়েছে। এখন তো কেউ কাউকে বিশ্বাসও করতে পারছে না। না স্যার, আমি সম্পূর্ণ বিশ্বাস করি আপনাকে, দয়া স্যারও করে। আর ওই যে নতুন রেসিপি, ভূমি, কীর্তিকা, ওদেরকেও তোমরা এতটা বিশ্বাস করো? টিমে যখন নতুন কেউ আসে তো ট্রাস্ট ইস্যু হওয়াটা নর্মাল, কিন্তু দয়া, ও তো আমার ভাই। এত বছর ধরে একে অপরকে চেনার পরেও যখন ও আমাকে সন্দেহ করে, তখন গুলি লাগার থেকেও বেশি যন্ত্রণা হয় আমার। পঙ্কজ, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি? আমি ভেতরে যাব না, ব্যাস। লাস্টবার আমি যখন এসেছিলাম তখনই আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি, বুঝেছো? কাল রাত্রে কোথায় ছিলে? কি হলো, সব ঠিক আছে আমি তো? জিজ্ঞাসা করছি, কালকে রাত্রে কোথায় ছিলে? এখানেই, বাড়িতেই ছিলাম, ঘুমোচ্ছিলাম। তুমি বাড়িতে ছিলে না, মিথ্যে বলছো তুমি। কি ভাই, তুমি আমায় খুব ভালো মতোই চেনো, তোমার মনে হয় তোমার কাছে কোনোদিন কিছু লুকোবো? কাল রাতে আমি বাড়িতেই ছিলাম। তবে তবে কাল রাতের ব্যাপারে আমার কিছু
মনেই পড়ছে না। দুটো নিরপরাধ লোককে মেরে কিছু মনে নেই তোমার? নাটক করছো আমার সাথে? সিআইডি অফিসারের রূপে একটা শয়তান লুকিয়ে আছে তোমার মধ্যে। দয়া, মুখ সামলে কথা বলো, না হলে নাহলে কি? না হলে ভুলে যাব কখনো আমাদের বন্ধুত্ব আরে ছিল। চুলোয় যাক তোমার বন্ধুত্ব। আমার আর অভিজিতের মধ্যে যা কিছু ছিল এই পর্যন্তই ছিল। কি বলছেন কি স্যার আপনি? স্যার উনি অভিজিৎ স্যার। তুমি এমন একটা লোকের ওপর বিশ্বাস করবে যার নিজেরই মনে থাকে না যে ও কি করেছে? হ্যাঁ, যার এটাই মনে থাকে না যে এটা দিন না রাত, সেই লোকটার ওপর আমি কি করে বিশ্বাস করব? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমরা এক্ষুনি আসছি। ব্যুরো যেতে হবে। জানি না আমাদের ফ্যামিলির ওপর কার নজর লেগেছে। তোমরা যাবে কি না? হ্যাঁ স্যার। আরে বাজা বাজা ভাই বাজা, কি দারুণ বাজিয়েছিস ভাই, কিন্তু আর পরের বার বাজাস না ভাই, থেমে যা। আরে এত খাস না, এক্সারসাইজ কর গিয়ে যা। ভিকি, তুই কি নিজেকে আমার ডায়েটিশিয়ান ভাবিস নাকি? হ্যাঁ, কে হোস বলতো তুই? আরে কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? এটা ব্রেকফাস্ট, এটা খাবো আমি। এখানে সব থেকে বেশি ন্যাকামি না তুই করিস। এইটা খাবো না, ওইটা খাবো না, এইটা খেলে আমি মোটা হয়ে যাব। আরে এর মধ্যে তো প্রোটিনই নেই, এটা খেয়ে কি লাভ? আমি ন্যাকামি করি তো ন্যাকামি করি, তোর কি সমস্যা? হ্যাঁ, আমি বলবো এখানে বেশি ন্যাকামি কে করে? তোর বউ, বুঝলি? দেখ, ওকে আমাদের মাঝে আনিস না, বুঝলি? কেন আনবো না? বউয়ের কথা বললে বলে খারাপ লাগছে না? তুই আমার সাথে কথা বল, ওকে টানিস না প্লিজ। আমি অবশ্যই ওকে টানবো। এখানে সব থেকে বেশি ন্যাকামি ওই করে। তোরা কিছু বলছিস না কেন? এখন আর হাসি পাচ্ছে না? হ্যাঁ, তোরা তো জানিস যে ওর বউ কতটা ন্যাকামি করে। যখন থেকে ও এসেছে ওর জন্য কেউ ফ্রুটস আনাচ্ছে, কেউ স্যালাড আনাচ্ছে, সব কফি উইথ কোকোনাট অয়েল, বুলেট কফি। সেই সব আমি আমার টাকায় আনি, প্রোডিউসারের টাকায় নয়। কিন্তু আপনার তো সমস্ত খরচা প্রোডিউসার পে প্লিজ করেন। কন্ট্রোল ইওর ল্যাঙ্গুয়েজ। আমার সাথে একদম ঝামেলা করার চেষ্টা করবি না। আমি কিন্তু তোকে ও ঝামেলা আমি করছি? দেখ, আরে ঝামেলা ভাই, না চুপ তুই কর করিস না। সবার সাথে, কস্টিউম ম্যানের সাথে, মেকআপ ম্যানের সাথে। আরে তোর রুমে তো স্পট বয়রাও ঢুকতে চায় না ও রে। প্লিজ শাট আপ। আরে তোরা এত ঝামেলা করছিস কেন? আরে তো ঝামেলা করিস না, এক দুটো ঘুষি মেরে সামলে না। প্লিজ, তুই তোর চাকর না? তোরা তো সবাই জানিস বল যে আমাকে কতটা বিরক্ত করে, কখনো ডিরেক্টলি কখনো ইনডিরেক্টলি, সব সময়। হ্যাঁ, আমি ডাইরেক্টলিও করতে পারি তোকে, ভয় পাই না আমি, বুঝলি? দেখ, আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, আর একটা কথা বলে আমি কিন্তু তোর অবস্থা খারাপ। কি করবি তুই? রিল্যাক্স রিল্যাক্স প্লিজ, তোরা ঝগড়া করিস না, দাঁড়া। তোরা সব কটা একরকম। আর তুই নিজে কি? প্লিজ। আরে কি করছিস ভাই? তোরা? মায়া, মায়া আমার কথা শোন। মায়া, মায়া কি হলো? মায়া, মায়া, আরে কি হলো? আস্তে আস্তে, মায়া সাবধানে সাবধানে। মায়া, মায়া, মায়া। রাজীব, মায়া, মায়া কি হয়েছে তোর? রাজীব, রাজীব, মায়া, কাট 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 কাট। কেউ একজন অ্যাম্বুলেন্স আর ডাক্তার ডাকো তাড়াতাড়ি। কি হলো? আরে কি হয়েছে রাজীব? রাজীব তুই ঠিক আছিস? ডাক্তারবাবু দেখুন কি হয়েছে। ডাইরেক্টর স্যার অলরেডি ডেড। কি? আই এম সরি। কিভাবে? এই রিয়েলিটি শো, তার স্ট্রেস, তাড়াতাড়ি স্টার হওয়ার ইচ্ছে, 24 আওয়ার স্ট্রেস, সেটের সবসময় লড়াই ঝগড়া, এসব হয়তো সহ্য করতে পারেনি, তাই মায়ার হার্ট জবাব দিয়েছে। আর এসব দেখার পর রাজীবেরও হয়তো শক লেগেছে। এত বড় শখ! মায়াকে দেখার পর রাজীব মারাই গেল? এটা কি করে হতে পারে? দুজনের এত গভীর বন্ধুত্ব ছিল। আরে দয়া স্যার, দয়া স্যার, না, 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 স্যার, প্লিজ, স্যার, স্যার, আপনার স্যার, অটো প্লিজ, আমার স্যার। বউ খুশি হবে, দিন না স্যার। সরে যাও, ওদিকে স্যার, যাও। স্যার, ম্যাম, স্যার, একবার স্যার, 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 জলদি স্যার, 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 আমার স্যার, হ্যাপি স্যার, স্যার। ঠিক আছে। আরে দয়া, এসে গেছো তুমি? কি হয়েছিল কি এখানে? এদের দুজনের মৃত্যুর কারণ সঠিক বুঝতে পারছি না, তবে এদের আঘাতের তো কোনো চিহ্ন নেই। আর এই দেখো, এর চোখের এই ভেতরটা আর এই চোয়াল দুটো দেখো একদম জুড়ে গেছে, আর দাঁতের মাঝে এর জিভটা এসে গেছে আর কেটে গেছে, সেই কারণে রক্ত বেরোচ্ছে। এই দেখো দয়া, আমার মনে হচ্ছে যে এদের দুজনের মৃত্যুর কারণ হচ্ছে হার্ট অ্যাটাকই। একই জায়গাতে একসঙ্গে দুজনের হার্ট অ্যাটাক হওয়া, এরকম তো ফিল্মে কোইন্সিডেন্স হয় ডক্টর।
আমার তো এদের ন্যাচারাল ডেথ বলে মনে হচ্ছে না। এদের ন্যাচারাল ডেথ না অন্য কিছু সেটা তো একমাত্র ফরেন্সিক ল্যাবে গেলেই জানা যাবে। একটা কাজ করি, এই দুটো লাশকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই, টেস্ট করি, তারপর তোমাদের জানাই। ঠিক আছে ডক্টর, বডি দুটোকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। ততক্ষণ আমি আর আমরা জিজ্ঞাসাবাদ করে দেখি এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল। সেটে মায়ের সঙ্গে কারোর কিছু হয়েছিল? এবার কি বলি ম্যাডাম আপনাকে, মানে এত ট্যান্ট্রাম। ভিকি, ওই তো একবার ওকে টিভি শোতে লিডে দেখেছিলাম, ব্যাস তারপর উধাও। এখন আপস অ্যান্ড ডাউন তো সবার জীবনেই আসে, তাই না? ফ্রাস্ট্রেশন ছিল আর কি, কিন্তু রাজীব ও খুব মিষ্টি ছিল। আমি ড্রিঙ্ক করি না। তুই রোজ রাত্রে আমার সাথে হলুদ মেশানো দুধ খেতে প্রণাম, পারিস। বাবা। সত্যি বলছি, ঘুম খুব ভালো হবে তোর। মানে এত কেয়ার করতো, এত প্রেয়ার করতো, ওকে যোগা শেখাতো, কিন্তু বেচারা আর কি জানো? আর ওই ঝগড়াঝাটি, কথা কাটাকাটি আর কি। ওই মায়ের সামনে যেই আসতো না, স্পট বয় থেকে ডিরেক্টর সবাই ওর উপর খেপে থাকতো। আসলে ওর কমপ্লেনের যে চ্যানেলটা আছে না, চলতো 24/7। অ্যাকচুয়ালি বলতে একটু উইয়ার্ড লাগছে, কিন্তু বাট মে গড রেস্ট হার ইন পিস। এমন হতে পারে উপরে গিয়ে এখনো ঝামেলাই করে চলেছে। বাস, এটা কোনো কমেডি শো না, ইনভেস্টিগেশন চলছে, কাম টু দ্য পয়েন্ট। সরি ম্যাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো মায়াকে না কেউ পছন্দই করতো না, কিন্তু রাজীব কিন্তু খুব ভালো ছেলে ছিল। ইউনো, যোগা, মেডিটেশন, ও একটা আলাদা পৃথিবীরই মানুষ ছিল। কি বলি, ও হিমালয় থেকে এসেছিল মনে হয়। না স্যার, ও কামব্যাক করতে চেয়েছিল, লিড করতে চাইছিল স্যার, আর তাই রিয়েলিটি শোতে জয়েন করেছিল। আর রিয়েলিটি শোতে এসে একটার বাড়ি বাড়ি পৌঁছে যায়, আর তাই এত ড্রামা করতো স্যার, যাতে পাবলিক, চ্যানেল আর প্রডিউসারের চোখ ওর ওপর থাকে। তবে শোটা কিন্তু খারাপ ছিল না আপনাদের, আমিও দেখতাম। স্যার টেলিকাস্ট আটকাবে না তো স্যার? স্যার আমাদের খুব ক্ষতি হয়ে যাবে স্যার, আমরা সব পথে বসবো। মজা হচ্ছে নাকি এখানে? দুজন মারা গেছে এখানে, আর আপনাদের সবার ওপর সন্দেহ রয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি মায়ের ম্যানেজার? ইয়েস ম্যাডাম, অ্যাকচুয়ালি মায়া ম্যাডাম এই শোটায় রিসেন্টলি জয়েন করেছেন, যাতে শোটা একটু হাইপে পৌঁছয়। আর ম্যামও তো সেটাই চাইতেন, শো এর পর একটা নতুন ইনিংস শুরু করতে পারেন। আপনি বিশ্বাস করবেন না, উনি সব ধরনের প্রিপারেশন নিয়ে নিয়েছিলেন। ওনার 38 বছর হলেও 28-এর মতো দেখতে লাগতো। লাকি, মায়ের সঙ্গে তোমার ঝগড়া হয়েছিল? স্যার, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু একবার আমাকে ওই সিআইডি লেখা ব্যাচটা দেখাবেন প্লিজ, প্লিজ স্যার। ওটাকে আমি চুমু খাবো, মাথায় লাগাবো স্যার। আমি আপনার রোল করতে চাই স্যার, প্লিজ। এই, এসব কি বাজে বকছো? এই অ্যাক্টিং এর শখ একটু নিয়ন্ত্রণে রাখো, বুঝেছো? গড প্রমিস স্যার, মম প্রমিস। ব্যাস একবার স্যার, প্লিজ। এই নে, দেখে নে। আরে স্যার, কিন্তু এটা তো পুড়ে গেছে। গল্পে আবার একটা নতুন মোড়। স্যার, এই পোড়ার গল্পটা আমাকে একবার বলুন না স্যার, এই, ডিটেলে স্যার। অনেক দেখেছিস তোর এই অ্যাক্টিং এর ট্যালেন্ট, এখন ঠিকঠাক বল এখানে কি ঘটেছিল, নলে দেবো না এক্ষুনি। না স্যার, আমি বলছি তো স্যার আপনাকে, কিচ্ছু হয়নি স্যার। আমাদের কোনো ঝগড়া হয়নি, সব নাটক ছিল স্যার, শোয়ের টিআরপি বাড়ানোর জন্য, এছাড়া কিছু না স্যার। টিআরপির জন্য? চল যা এখান থেকে, যা। দয়া, এই এসিপি স্যারের ব্যাচ কি করে এলো তোমার কাছে? আরে ভাই, ওনার এই একটাই স্মৃতি তো আমার কাছে আছে। কিন্তু এটা একটা এভিডেন্স বস। সো স্যার টেলিকাস্ট ফুটেজ আর সিসিটিভি ফুটেজ দুটোই চেয়েছি, যাতে জানা যায় এখানে কি হয়েছিল আর হঠাৎ করে ওরা মারা গেল কি করে। কারেক্ট। লেফট সাইডে খুব জোরে দীর্ঘ নিঃশ্বাস নাও, তারপর আস্তে আস্তে ছাড়ো। ছাড়বো? এবার রাইট দিক দিয়ে টানো। দেখ, ভগবান দুটো নাকের ছিদ্র দিয়েছে, ব্রিথ ইন আর ব্রিথ আউট একসাথে করার জন্য। ইনি বলছেন লেফট ইন, রাইট আউট। তুই কাল রাতে আমাকে যে ড্রিঙ্কটার কথা বললি না, ওই দুধ আর হলুদ দিয়ে, ওটা কিন্তু দারুণ। আমি বলেছিলাম না যে হলুদের অনেক গুণ থাকে, হলুদ প্রত্যেকটা রোগ নিরাময় করে। এখানে এখন যে অবস্থা, আমার একটু স্ট্রেসড আউট হওয়া ভীষণ জরুরি। আর সত্যি বলতে দুধ হলুদ খেয়ে আমার এত ভালো ঘুম হলো, আই এম সো হ্যাপি। যদিও আমিও কিছু জিনিস জানি, যেমন এই প্রোটিন শেক, খুব ভালো এটা। এক মিনিট,
মায়া কি খাচ্ছে এটা? পঙ্কজ জুম করো, প্রিন্ট আউট বের করো। মায়া আর রাজীবের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক নয়। মানেটা এই, এদের দুজনের রক্তে আমি একটা স্টিমুলেন্ট পেয়েছি, সেটা টিমজেন। টিমজেন? এটা আবার কি? টিমজেন হাই পাওয়ার, হাই এনার্জি। এটা এক ধরনের প্রি ওয়ার্কআউট পাউডার যেটা সাধারণত মেশানো হয় হেলথ ড্রিঙ্কসে, এনার্জি ড্রিঙ্কসে। এর কারণে হার্ট বিট অ্যাবনর্মালি হাই হয়ে যায়, কিন্তু এটা আজকাল টোটালি ব্যান্ড। কিন্তু তবুও এদের দুজনের শরীরে 500 mg টিমজেন পাওয়া গেছে। তবে হার্ট তো বন্ধ হবেই, হার্ট মাসলস আর কত সহ্য করবে? স্যার এটা কোনো ব্যান্ড ড্রাগ নয় তো, যেটা ফিটনেস ফ্রিকদের লোভ দেখাচ্ছে? না সচিন, এই দুজনকে মারা ষড়যন্ত্র করা হয়েছিল, আর এর পেছনে অন্য কেউ আছে। স্যার মায়া মারা যাবার 45 মিনিট আগে ইম্পোর্টেড ওয়েট লস সাপ্লিমেন্ট খেয়েছিল। ওই সাপ্লিমেন্টটা খাওয়ার আগে বা পরে ও কিন্তু কিচ্ছু খায়নি, এটা আমরা ফুটেজে দেখেছি। স্যার আরেকটা ইন্টারেস্টিং বিষয়, মায়া ওই সাপ্লিমেন্টটা নিজের কো কন্টেস্টেন্ট রাজীবের সাথেও শেয়ার করেছিল। তুই একবার খেয়ে দেখ না। আমার সন্দেহ ঠিকই ছিল, কেউ ওদেরকে আগে থেকেই মারার প্ল্যান করেছিল, তাই ওদের সাপ্লিমেন্টে এই বিষ মিশিয়েছে। তাহলে গিয়ে জানো যে সাপ্লিমেন্টটা কি আর কোন কোম্পানি এটা তৈরি করে, আর গিয়ে এটাও জানো যে এই মায়াকে এই সাপ্লিমেন্টটা কে দিয়েছিল। কাম অন গাইস, ওয়েক আপ। সকাল হয়ে গেছে, ফ্রি ভিটামিন ডোজ নাও আর আমার সাথে ওয়াক করো, জগ করো। কাম অন গাইস, ওয়েক আপ। এসে গেছো? আরে ভাই কি বলবো, ফিটনেস ওয়ার্কআউটের নাম করে কি কি পাওয়া যায় আজকাল মার্কেটে। স্যার কি এমন আছে এই সাপ্লিমেন্টে? আরে দয়া, এসব নিয়ে এখন তোমার চিন্তা করার দরকার নেই, তুমি তো এখনো ফিট। দেখো, মার্কেটে যে সাপ্লিমেন্ট পাওয়া যায় সেইটা, আর মায়ার বডিতে যে সাপ্লিমেন্ট পাওয়া গেছে সেইটা, এই দুটোকেই আমি খুব ভালো করে চেক করেছি। তাহলে এই দুটোর পার্থক্য কি? পার্থক্য এই, মার্কেট থেকে যে সাপ্লিমেন্টটা পাওয়া গেছে তাতে টিমজেন একটুও নেই। একটু নেই? একটুও নেই। এটা কি করে হতে পারে? 500 mg টিনজেন তো পাওয়া গেছে ব্লাডে। আরে বলছি ভাই, একটু ধৈর্য ধরো। মায়ার সাপ্লিমেন্টে কেউ জেনে বুঝে গন্ডগোল করেছে, কেউ এই সাপ্লিমেন্টে হাই ডোজ অফ টিমজেন মিক্সড করেছে। আরে বাবা, এই রিয়ালিটি শো এর নামে আর কি কি রিয়ালিটি দেখতে হবে? ওকে গাইজ, লিসেন আপ। এই ফিটনেস ইনফ্লুয়েন্সার ধোনি আজকে সকালেই সোশ্যাল মিডিয়াতে লাইভ গিয়েছিল, আর সেই সময় ওর অ্যাক্সিডেন্ট হয়, অ্যান্ড শি ডাইড অন দ্য স্পট। একটা হিট অ্যান্ড রান কেস। দয়া, অভিজিতের সঙ্গে যাও আর গিয়ে জানো যে এক্স্যাক্টলি কি হয়েছিল। টায়ারের ঘষে যাওয়ার দাগ, মনে হচ্ছে গাড়ি এখানে এসে খুব জোরে ব্রেক করেছিল। গাড়ি মনে হচ্ছে এদিক থেকে আসছিল ফুল স্পিডে, আর এই ধোনি এদিক থেকে রাস্তা পার হচ্ছিল। গাড়ি ধোনিকে এখানে হিট করেছে আর এই দিকে গেছে। এই ধোনিকে মারার পরে মনে হচ্ছে গাড়িটা এই পুলে এসে ধাক্কা মারে। পেইন্ট লেগে রয়েছে কালো রঙের। আমার মনে হচ্ছে এই মেয়েটি গাড়ির বনেটের সঙ্গে ধাক্কা খায়, খুব খারাপ। আর স্যার আশেপাশে কোথাও সিসিটিভি ক্যামেরাও নেই। এটা অ্যাক্সিডেন্ট না প্ল্যান্ড মার্ডার? স্যার ধোনির ফ্যান্সরা এটাই বলছে যে এসব ধোনির এক্স বয়ফ্রেন্ড সিদ্ধান্ত করেছে। ও ধোনির ম্যানেজারও ছিল। আর এটাও জানা গেছে যে সিদ্ধান্ত ধোনির পার্সোনাল ফটোজ সোশ্যাল মিডিয়ায় লিক করেছিল, তারপরেই ধোনি ওর সাথে ব্রেকআপ করে নেয়। দেখো তো ওই সিদ্ধান্তকে ব্যুরোতে। তো মিস্টার এক্স বয়ফ্রেন্ড, ধোনি তোমাকে নিজের জীবন থেকে অসম্মান করে বার করে দিয়েছিল বলে তুমি তার রিভেঞ্জ নিলে, তাই না? স্যার এটা সত্যি যে ও আমাকে রিজেক্ট করেছিল, কিন্তু এটা সত্যি নয় আমি কিছু করেছি। তাহলে কি ধোনির মৃত্যু অ্যাক্সিডেন্টেই হয়েছে? স্যার সেটা তো আমি জানি না। কি হয়েছিল কি তোমাদের মধ্যে? তুমি ওর ফটোগুলোকে লিক করেছিলে কেন? ও মিথ্যে কথা বলেছিল স্যার, সব কিছু ফেক ছিল। ও স্টেরয়েড নিত।
আর ওর পিকচার ফটোশপে এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করত, আর এতেই ওর ফলোয়ার্স বেড়েছিল। ইয়াং আর ইনোসেন্ট ছেলেরা ওকে ফলো করত, আর সেগুলো আমি সহ্য করতে পারতাম না স্যার। তাই সোশ্যাল মিডিয়াতে আমি ওর আসল চেহারাটা সামনে নিয়ে আসি, আর তারপর ও কমপ্লেন করে দেয়, হুমকি দেয় কেস করার। আমি ওর সমস্ত ফটো ডিলিট করে দিই স্যার, আর তারপর ও মিডিয়ার সামনে একটা স্টোরি নিয়ে আসে যে কিভাবে আমি ওকে চিট করেছি আর ও আমাকে ডাম্প করেছে। কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ তো নেই স্যার, কিছু ফটো ছিল, সেটাও ওর কথায় পুলিশ ডিলিট করে দিয়েছে স্যার। পুলিশ আমাকে খুব মেরেছিল স্যার। যখন এই অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কোথায় ছিলে তুমি? আমি আমার বাড়িতেই ছিলাম স্যার, ঘুমোচ্ছিলাম। আর নিশ্চয়ই কোনো প্রমাণ নেই তোমার কাছে, তাই না? প্রমাণ তো আমার কাছে নেই স্যার। দেখো, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখন সব সত্যিটা আমাদের বলে দাও। যদি আমরা প্রমাণ পেয়ে যাই, তাহলে যেভাবে আমরা ক্রিমিনালদের মুখ খোলাই সেটা তোমার ভালো লাগবে না। স্যার, আমি আমার লয়ারের সাথে কথা বলবো। আমরাও তো লয়ারই। আয়, তোর জন্য রিয়েল লয়ারের ব্যবস্থা আমি করছি। এক মিনিট দয়া, দয়া, অভিজিৎ, তোমরা এক্ষুনি বাইরে এসো। আমি জানি তোমার গাট ফিলিং কি বলছে, বাট লিগালি সিদ্ধার্থ নিজের লয়ারের সাথে কথা বলতেই পারে, তাই আমাদের সমস্ত প্রসিজিয়ার্স ফলো করতেই হবে। কোনো জোর জবরদস্তি নয়, ওকে? যতক্ষণ আমরা কোনো প্রমাণ পাচ্ছি, আমরা কাউকে দোষী সাব্যস্ত করতে পারবো না। এক মিনিট, এ আবার কে? আমি কি কোথাও দেখেছি? অন্য টেলিকাস্ট ফুটেজে দেখাচ্ছি। আচ্ছা, একে তো আমি... আরে আরে কিছুই তো বলছে না ও। আপনি যেভাবে ইচ্ছা জিজ্ঞাসা করুন, কিন্তু আমি কিছু বলবো না। আমি শুধু মুখ খুলবো দয়া স্যারের সামনে। আমি না ওনাকে জিজ্ঞাসা করতে চাই যে ওনার ফিটনেসের রহস্য কি। এই চুপ করে বস। আচ্ছা ঠিক আছে, আমি একটা স্ক্রিপ্ট লিখেছি, ওনার রোলে অভিনয় করব। ওনার একটা থাপ্পড় পড়লে না সব কথা এমনি এমনি বেরিয়ে আসবে। হ্যাঁ, এই কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু একই কথা আপনারা কতবার জিজ্ঞাসা করবেন? আমি তো সব বললাম আপনাদের যে মায়া আমার ভালো বন্ধু ছিল, এর বেশি কিছু না। আরে আমি তো ওকে শুধু হেল্প করছিলাম, আর শোয়ে আমাদের যে ফাইট হয়েছিল না, সব নকল ছিল, শোয়ে টিআরপি বাড়ানোর জন্য। এইটা তুই না? আরে স্যার, এটা তো আমারই ড্রেস, কিন্তু আমার ড্রেস আমি পরিনি। হ্যাঁ, হতে পারে যেখানে আমরা ড্রেস ধুতে দিই সেখান থেকে কেউ চুরি করে পরে নিয়েছে। আর দেখুন না, রাত্রি 2টোর সময়কার ফুটেজ। রাত 2টোর সময় তো আমি ঘুমাচ্ছিলাম স্যার। আপনি টেলিকাস্ট ফুটেজ চেক করুন না স্যার। দেখ দেখ কিরকম ঘুমাচ্ছে দেখ। স্যার, আমি তো বলেছিলাম যে ওটা আমার ড্রেস, কিন্তু আমি নই। বলেছিলাম না? তার মানে ড্রেস কেউ চুরি করেছে আমাকে ফাঁসানোর জন্য। চুপ! এদের জামা কাপড় যে ধোয় তাকে একবার ধুতে হবে। কেন মারছেন স্যার আমাকে? কেন মারছেন বলবেন তো? কেন? আরে আমি করেছিটা কি? কি করেছি? আরে বলুন তো স্যার। তোকে আমি ভালোবেসে জিজ্ঞেস করছিলাম তো। হ্যাঁ, কি জিজ্ঞেস করছিলাম? যে ওই রিকি স্যারের ক্যাপ আর হুডির রহস্যটা কি? আর তুই কি বলেছিলি? আর আমি বলেছি আপনাকে কেন বলবো? এই দিকে আয়। আপনি কে? আমি সিআইডি থেকে এসেছি। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি রিকি স্যারের ক্যাপ আর হুডি এই শোয়ের সাউন্ড রেকর্ডিস্ট মুরলিকে দিয়েছিলাম, শুধু একদিনের জন্য স্যার। তার বদলে আমাকে একটা পার্টি দিয়েছে। মুরলিকে দিয়েছিলি? হ্যাঁ স্যার। তাহলে আগেই বলতে পারতিস। ভালোভাবে জিজ্ঞেস করছিলাম, কত ভালোভাবে। হ্যাঁ, দেখো, মেয়েটার হাঁটু একদম ড্যামেজ। হয়তো গাড়িটা প্রথম ধাক্কাটা মেয়েটার হাঁটুতেই মেরেছে। গাড়ির মাডগার্ডটা লেগেছে ওর হাঁটুতে, সেই জন্য হাঁটুটা ভেঙে গেছে। আর এই দেখো, এটা পেলভিক রিজিয়ন। গাড়ির বনেটটা ধাক্কা মেরেছে এর পেলভিক রিজিয়নে, সেই জন্য পেলভিক রিজিয়নে সব হাড় ভেঙে গেছে।
ডক্টর সালুকে গাড়ির মডগার্ড, এই বনেট, এর হাইট কতটা বলতে পারবেন আপনি, যার থেকে আমরা জানতে পারি যে কোন গাড়ি ছিল আর কি মডেলের গাড়ি ছিল? মেয়েটার হাইট প্রায় 5 ফিট 7 ইঞ্চি। আর ওর পায়ের উচ্চতা হচ্ছে প্রায় 34 বা 35 ইঞ্চি। আর টায়ারের ওয়েট ছিল 7.7 ইঞ্চ। কারেক্ট। হুইল বেস 7.7 ফিট আর বোনেট 35 ইঞ্চেস। স্যার এটা তো ওই পুরনো মডেল রুকমি ছিল না, এটা তো ওটার মনে হচ্ছে। ওই মডেলটা তো মার্কেটে এখন অনেক কম, শুধু ওই একটা দুটো ট্যাক্সিতেই দেখা যায়। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর যেখানে গাড়ি পুলের সঙ্গে ধাক্কা লেগেছিল সেখানে কালো পেন্টও লেগেছিল। যদি ওখানে একটা সিসিটিভি ক্যামেরা থাকতো স্যার, এক্স্যাক্টলি জানা যেত কোন গাড়িটা ধোনিকে ধাক্কা দিয়ে চলে গেছে। পঙ্কজ, এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল সকাল 7টার সময়। যদি অ্যাক্সিডেন্ট স্পটে ক্যামেরা নাই থাকে তাহলে আশেপাশে কোথাও না কোথাও তো সিসিটিভি ক্যামেরা থাকবেই। সেই ফুটেজগুলো দেখি সকাল 7টার পরে ওখান থেকে কোন গাড়ি বেরিয়েছিল কালো রঙের। 1 2 3 4 5 6 7 8 9 10 আরও 5টা। 1 2 3 4 5। গ্রিন টি স্যার, ওই ফ্যাট লসের জন্য। ভালো তো, যদি ফিল্ডে বেশি দৌড়াদৌড়ি করো তাহলে তাড়াতাড়ি লস হবে। আচ্ছা, ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধোনি, ওর অ্যাক্সিডেন্টের কোনো প্রমাণ পেলে? পেয়েছি তো স্যার, আসুন স্যার বলছি। স্যার, ধোনির অ্যাক্সিডেন্ট স্পট থেকে 5 কিলোমিটার দূরে একটা সিসিটিভি পেয়েছি স্যার। ওখানে 7:05 একটা ট্যাক্সি পাস হয়েছে স্যার। স্যার, ওই যে একটা পুরনো কোম্পানি আছে না রুকমি, ওরই মডেল এটা। ওর ব্যাক মিররে স্যার দুটো কার্টুন ক্যারেক্টার আঁকা ছিল, আর গাড়ির নাম্বার দিয়ে ড্রাইভারের নাম জানা গেছে। ওর নাম হলো অমল। ওর মোবাইল নাম্বার দাও, ট্রেস করে দেখো কোথায় আছে। পেয়েছি স্যার, এটা তো এই শহরেই। এই শহরেই? চলো ওর বেশি ঘোরাফেরাটা বন্ধ করি। অভিজিৎ স্যার, অনেক হয়েছে স্যার। আপনারা দয়া স্যারের ঝগড়া আমরা নিতে পারছি না। দয়া স্যার কী ভুল করেছেন স্যার? উনি তো শুধু একজন খুনিকে ধরার চেষ্টা করছেন। আমি কি চাই না, কিন্তু হঠাৎ করে আমি কাউকে সন্দেহ করি না, না জেনে কারোর দিকে আঙুল তুলি না। এগুলো তো সেই স্টিকার। ওভারটেক ওভারটেক ওভারটেক। স্যার, তোমার নাম অমল না? হ্যাঁ। স্যার, সাউন্ড রেকর্ডিস্ট মুরলি কোথায় থাকে জানা গেছে, হোটেল ডিসেন্টে। আমি কিন্তু কিছু করিনি। তাহলে ছুরি হাতে নিয়ে কি করছিস? হাতে লেগে যাবে ছুরি। তুই একজন সাউন্ড রেকর্ডিস্ট না? শুটিংয়ে তো সাউন্ড রেকর্ড করিস, কি করছিস? সাউন্ড বন্ধ করার সময় এসে গেছে। স্যার মুরলি সাউন্ড রেকর্ডিস্ট। এই মায়া সাপ্লিমেন্টে বিষ মিশিয়েছে। গুড জব গাইজ। এসিপি প্রদ্যুম্নের টিম সত্যি খুব ফাস্ট। দুজন খুনি ধরা পড়েই গেল। আরে না স্যার, কোনো কেস এত তাড়াতাড়ি সলভ কি করে হয়? এখনো তো রিয়েলিটি শো এর গল্প শোনা বাকি রয়েছে। হ্যাঁ স্যার, এগুলো আমি করেছি। আমার কাছে কোনো রাস্তাই ছিল না ইউটার্ন নেওয়ার মতো। আমি ফেসে গেছিলাম। আপনারা আমাকে তো ধরেছেন, কিন্তু যে এইসব করিয়েছে তাকে কি আপনারা ধরতে পারবেন? আপনারা আমাকেই দেখুন স্যার। আমাকে দেখে কি মনে হয় যে আমি কোনো খুন করতে পারি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সাথে। গাড়ি আমার, স্টিয়ারিং আমার, কিন্তু ওই হাত আমার ছিল না। আমি কিন্তু মারিনি। নতুন গল্প শোনাচ্ছ? তুমি না হলে কে? প্রিয়াঙ্কা। নিধি নামের একটি মেয়ে ছিল। আর ওর কথায় ভুলে গেছিলে তুমি? আপনাকে বললাম না স্যার, আমি ফেসে গেছিলাম।
কি এমন জাদু করেছিল ওই মেয়েটা? কোথায় দেখা করেছিলে? অনলাইনে ওকে দেখা মাত্রই ভালো লেগে গিয়েছিল স্যার। আসলে স্যার এমনটা হয়েছিল, আমরা দুজনে একে অপরকে ভালোবাসতাম। ও আমাকে বললো যে ও নাকি কিছু একটা করে প্রচুর টাকা ইনকাম করে। ক্রিপ্টো বলে কিছু একটা বলছিল স্যার। বলে 6 মাসে নাকি টাকা ডাবল হয়ে যাবে আর তারপরে লাইফ সেটেল। একটা অ্যাপ ডাউনলোড করলাম স্যার। কিন্তু সত্যি বলছি টাকা ডাবল হয়ে গিয়েছিল। মা আমাকে সবসময় একটাই কথা বলতো যে বেশি লোভ ভালো নয়, কিন্তু আমি ভাবলাম যে প্রফিট হলেই সব টাকা শোধ করে দেবো। আর ডাবল কি বলবো স্যার, আর লাখকে 12,000 করতে আমি যে বিশাল বড় মিস্টেক করেছি না, আর ধারের কথা তো আলাদাই স্যার। তখন আমি প্রিয়াঙ্কাকে বললাম, তুই তো আমাকে একেবারে ফাঁসিয়ে দিলি রে। তারপর ও আমাকে বললো যে যদি আমি তোকে ফাঁসিয়ে থাকি তাহলে আমি তোকে বের করব। তোকে আমার একটা কাজ করতে হবে, মায়ের ওষুধটা পাল্টে দে। মেরে দে ওই মেয়েটাকে, যত টাকা লাগে আমি দেবো তোকে। অমল নামের কোনো ট্যাক্সি ড্রাইভারকে তুমি চেনো? না স্যার। না, আমি এই নামে কোনো সাউন্ড রেকর্ডিস্টকে চিনি না। কোনো প্রমাণ আছে? হ্যাঁ স্যার, আমার ফোনে চ্যাট হিস্ট্রি আছে, ফটোজ আছে। ওদের ফোনগুলো হেফাজতে নিয়ে নাও আর ওদেরকে লোকাল পুলিশের হাতে তুলে দাও। ফোন? হ্যাঁ স্যার। এই মেয়েগুলো কি বোকা বানিয়েছে। একটা বেচারা ট্যাক্সি ড্রাইভার, একটা সাউন্ড রেকর্ডিস্ট। ফটোগুলো একবার দেখো, যে কেউ ভালোবেসে ফেলবে। সাবধানে পঙ্কজ, এই রিয়ালিটি শো এর নিশানা তোমাকে কোনোদিন বিপদে ফেলবে। এটা সম্ভব নয়। এসিপি স্যারের শিষ্য আমি, দয়া স্যার আর অভিজিৎ তোমাদের স্যারেরও। দুজনের খোঁজ গল্প হয়ে গেলে আমরা কাজ করি। হ্যাঁ স্যার। রেকর্ডসের ব্যাপারে কি জানতে স্যার পারলে? আমরা দুজনের ফোনের ফটোজ আর মেসেজেস চেক করলাম, দুজনেই সত্যি বলছে। এক্সপেক্টেড। আর আইডিজ ও ফেক স্যার। আর আইপি অ্যাড্রেস? স্যার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করেছিল, ট্র্যাক করা ইম্পসিবল স্যার। আর মানি ট্রান্সফার ট্রেস করা গেলে? স্যার ক্রিপ্টো ওয়ালেটে ট্রান্সফার করেছিল, কি করে ট্রেস করব? এই অ্যাপগুলো ওদের ফিচার দেখিয়ে লোভ দেখায়, তারপর আমরা আমাদের সব ইনফরমেশন শেয়ার করি, আর এমন একটা ফাঁদে পড়ি যার থেকে বেরোনো প্রায় অসম্ভব। আর যেই সব কিছু করছে তাকে ধরা সত্যি খুব মুশকিল। মুশকিল আছে স্যার, কিন্তু সিআইডির জন্য কোনো কাজই অসম্ভব নয়। এসিপি স্যার এটাই শিখিয়েছিলেন। এই মেয়েদের ব্যাপারে কিছু জানতে পেরেছো? স্যার দুজনেই স্টুডেন্টস, আলাদা আলাদা কলেজে পড়ে, ওরা একে অপরকে চেনেও। এই হলো এদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। এই ফটোগুলো তার থেকে আলাদা, যাই মেয়েরা অমল আর মুরলিকে দিয়েছিল। হ্যাঁ স্যার, মোবাইলে এরা অনেক পার্সোনাল ফটোজ শেয়ার করেছিল। এই দুটো মেয়ের ফটো স্ক্যামারদের কাছে গেল কি করে? সেটা আমরা তখনই জানতে পারবো যখন এই মেয়েদেরকে হাতের নাগালে পাবো। আরে এই ছবিটা আপনার কাছে কিভাবে? সেটাই তো আমরা জানতে চাই। এই ফটোগুলো কারোর সঙ্গে কখনো শেয়ার করেছিলে? না স্যার, আমি এটা কখনো কাউকে শেয়ার করিনি। তাহলে এই ফটোজ অমলের ফোনে কি করে আসলো? কে অমল? আমি সত্যি কোনো অমলকে চিনি না। আপনারা বিশ্বাস করুন, আমি সত্যি এই নামে কাউকে চিনি না। আপনারা প্লিজ এই ছবিটা ডিলিট করে দিন। দেখো, ভয় পেও না, এই ফটোগুলো এখন সেফ। আমি শুধু এটুকুই জানতে চাই যে তোমার ফোন কি কখনো চুরি হয়েছিল বা কেউ নিয়ে নিয়েছিল, বা কখনো হ্যাক হয়েছিল? ইয়েস ম্যাম। দাদা, আমার না ফোন কাজ করছে না, এটার স্ক্রিন ব্রেক হয়ে গেছে আর খুব স্লো কাজ করছে। ম্যাম আপনার ডিটেলসটা বলুন। আপনার নাম? অনন্যা। আপনার অল্টারনেট নাম্বার? 88262601। ম্যাম আপনার মোবাইলের পাসওয়ার্ড? পাসওয়ার্ড কেন চাই আপনার? ম্যাম পাসওয়ার্ড ছাড়া এটা আমি চেক করব কি করে যে সারানোর পর এটা ঠিক হয়েছে কিনা? আপনি এত চিন্তা করবেন না, আপনার আমার উপরে কোনো সন্দেহ করতে হবে না। আপনি এটা আগে বলুন যে কত খরচ পড়বে। 3000 স্ক্রিনের আর 3000 রিপেয়ারিং এর, টোটাল 6000। 6000 টাকা? আপনি ছাড়ুন তো, আমি অন্য কোথাও রিপেয়ার আরে করিয়ে না না নেব। ম্যাম, শুনুন, এটা তো টোটাল খরচ। আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি, তাই আপনার জন্য 2000 টাকা কম করে দিলাম। মানে টোটাল 4000 টাকা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে রিপেয়ার করে দিন। ম্যাম আপনার পাসওয়ার্ডটা বলুন, মোবাইল পাসওয়ার্ড। 0000। ওকে, 3 দিন পরে এসে আপনার মোবাইলটা নিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।
আরে দেখতে কি জানি না আজকালকার দিনের মেয়েরা কি ধরনের ফটো তোলে। এই ফটো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আসুন, কি সেবা করতে পারি আপনাদের জন্য? সেবা তো আমরা করব আপনার। এই এই দুজন মেয়েকে কখনো দেখেছিলে তুমি? ভালো করে দেখো। না স্যার, এ আবার কি? এই দুজন মেয়েই ওদের মোবাইল তোমার এখান থেকে রিপেয়ার করিয়েছে। স্যার, দিনে কত কাস্টমার আসে জানেন? এরকম ভাবে কাউকে মনে রাখা সম্ভব নাকি? আচ্ছা, তোমার মনে নেই কিন্তু তোমার রেকর্ডসে ঠিকই থাকবে। চলো দেখাও। রেকর্ড দেখাও। হ্যাঁ স্যার। সব পরিশ্রম চলে গেল। আমরা আগে থেকেই জানতাম সব সময় এটাই হয়। সিআইডি আসলেই সবাই পালাতে চায়। এর জন্য আমরা আগে থেকেই দরজা লক করে দিয়েছিলাম। দুটো মেয়ে তোর দোকানের ঠিকানা দিয়েছিল, বুঝলি? আর তোর যে অবস্থা, তোকে মারবোটা কোথায়? বাকি গল্প বিউরোতে গিয়ে বলবি। চল। এখন তুই মুখ খুলবি নাকি তোর বাকি হাড়গুলোও ভেঙে দেবো? হ্যাঁ, আরে স্যার, ওর সঙ্গে যা খুশি করুন, আমাদের মধ্যে কেউ কিচ্ছু বলবে না। শুধু ওর মুখটা খোলা। না 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 না, মারবেন না স্যার, মারবেন না আমাকে স্যার, মারবেন না প্লিজ স্যার, মারবেন না আমায়। আরে মারবে না ভাই, তুই মুখটা খোল না। বলছি স্যার, বলছি, আমি সব কিছু বলছি। আমি মেয়েদের মোবাইল থেকে ফটো চুরি করতাম স্যার, আর অনলাইন প্ল্যাটফর্মে অনেককে পেয়ে যেতাম ফটোগুলো বিক্রি করার জন্য। আচ্ছা, ওই দুটো মেয়ে যে তাদের নিজেদের ফোনটা রিপেয়ার করতে তোর কাছে দিয়েছিল, হ্যাঁ, কে? ওদের ফটোগ্রাফ কার কাছে বিক্রি করেছিস? স্যার, আমি জানি না স্যার, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমার কিছু বলেনি স্যার। ব্যাস এই নাম্বারে। আরে নাম্বার টাম্বার ছাড়, ও তোকে টাকা কি করে দিয়েছিল? তুই তো ফ্রিতে আর বিক্রি করিসনি, টাকা কিভাবে দিয়েছিল? স্যার, অনলাইন ট্রান্সফার করেছিল, এই যে এই ইউপিআই আইডি দিয়ে। ঠিক আছে, ওকে। আরে দয়া, তুমি এসো, বলো কি হয়েছে? স্যার, আমার মনে হচ্ছে না যে অভিজিৎ কিছু ভুল কাজ করছে। আমরা অযথা ওকে সন্দেহ করছি। হোয়াট? দেখো দয়া, দায়িত্ব আর বন্ধুত্ব কখনো গুলিয়ে ফেলা উচিত নয়। আমরা সিআইডি অফিসার্স, সেই জন্য নিজেদের ইমোশনকে সবসময় কন্ট্রোলে রাখা উচিত। আমি আমার ইমোশনস আর বন্ধুত্ব মাঝখানে আনছি না স্যার। আমার বিশ্বাসই হচ্ছে না যে অভিজিৎ এসিপি স্যারের সঙ্গে এরকম। ইম্পসিবল। ও থাকতে এসিপি স্যারের ওপর কোনো আঁচড় আসতে দেবে না। হতে পারে ও আমার বন্ধু অভিজিৎ, কিংবা সে যার কিছু মনেই থাকে না। না স্যার, অভিজিৎ এরকম কিছু করতে পারে না। কি হয়েছে স্যার? না কিছু না। স্যার, স্যার, ওই মোবাইল শপের মালিক যার ইউপিআই দিয়ে টাকাটা ট্রান্সফার হয়েছিল, তার পুরো ডিটেলটাই পাওয়া গেছে। কি নাম কি ওর? স্যার, চিন্ময়। একটা কোচিং সেন্টারে কম্পিউটার শেখায়। আর কোথায় পাওয়া যাবে একে? বের কর, দে মোবাইল। কতবার বলেছি যে ক্লাসে মোবাইল আনবি না, তোদের কি কানে কথা ঢোকে না? আরে এই মোবাইল ফোন তোদের পুরো প্রজন্মটাকে শেষ করে দিচ্ছে, আমার কথা মনে রাখিস। আরে সবাই মিলে সারাক্ষণ ধরে এই মোবাইল ফোনের মধ্যে সেটে থাকে। আরে তোদের বাবা মার তোদের উপর কোনো কন্ট্রোল নেই নাকি? কি দেখিস মোবাইলে? রিলস? হ্যাঁ, কি হবে এই রিলস দেখে? কাউকে সায়েন্টিস্ট হতে হবে না, কাউকে টিচার হতে হবে না, কারো ডাক্তার হবারও দরকার নেই। সারাদিন শুধু নাচতে থাকো। আজকের পরে
আজকের পরে যদি আমার কাছে আমি মোবাইল ফোন দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে আমার তো মনে হয় মোবাইল ফোনটাকে ব্যান করে দিই আমি। ননসেন্স। এক্সকিউজ মি স্যার, আপনি একটু প্লিজ বাইরে আসবেন, আপনার সঙ্গে কিছু কথা আছে। এক মিনিট, আমি আমার ব্যাগটা নিয়ে নিই। হ্যাঁ স্যার। নিধি স্যার, তুমি স্ক্রিনে আনসার শিটটা সেট করে দাও প্লিজ। বসো, কিছু হবে না। বসে যাও তোমরা, বসো। সরে যাও আমার সামনে থেকে, সরে যাও। কোথায় যাও তুমি? হ্যাঁ, সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচেছে? অন্যায় করেছো, শাস্তি তো পাবেই। চলো। তোমরা সিআইডিরা আমার মতো একলা ফ্রাস্ট্রেটেড আমার মতো। আমিও সিআইডিরই কাজ করি, সমাজে থেকে সমাজের নোংরা পরিষ্কার করার কাজ। নিষ্পাপ শিশুদের বাজে লোকের হাত থেকে বাঁচাই আমি। কি দেখায় এই রিয়েলিটি শোতে? রিয়েলিটির নামে নোংরামো দেখায়। এই স্টারেরা কারা? কি এদের ট্যালেন্ট? হ্যাঁ, মিথ্যে ঝগড়া, অ্যাফেয়ার্স, আরে স্ক্রিনে সেগুলোকেই দেখে এই বাচ্চারা সেগুলোকেই সত্যি বলে মনে করে। আর এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এক নম্বরের মিথ্যেবাদী। তারা মনে করে ফর্সাই নাকি হতে হবে, স্লিমই হতে হবে। আরে এদেরকেও জিজ্ঞাসা করুন এই সুন্দর হওয়ার ব্যাখ্যাটা এরা কোথায় পেল? হ্যাঁ, আরে কালো বর্ণ মায়ের কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করুন তার মা দেখতে কেমন। আরে বাচ্চার চোখে তার মা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মা হয়। আরে অন্তঃশ্বাস শূন্য এই সোশ্যাল মিডিয়া আজকালকার বাচ্চাদের শেষ করে দিচ্ছে। অলৌকিক জগতে বিচরণ করছে বাচ্চারা, সারা দিন বাড়িতে বসে থাকে, রিলস দেখতে থাকে। বাচ্চাদের সৃজনশীল চিন্তা সব শেষ হয়ে যাচ্ছে। এক মিনিট, সাবধানে, আমরা বসে কথা বলতে পারি। একে যেতে দাও, ছাড়ো ওকে। কেউ যাবে না, খুলি উড়িয়ে দেবো আমি। সবাই যে যার জায়গায় বসে থাক, চুপচাপ। হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। বস। গানস নিচে, গানস নিচে। রিল্যাক্স, নিচে রাখছি। সবাই নিচে রাখো। রাখো। এখন শান্তিতে বসে কথা বলতে পারি। ওকে ছাড়ো। আমার ছোট ভাইও এই সোশ্যাল মিডিয়ার আসক্ত হয়ে পড়েছিল। মাত্র 15 বছর বয়সে সুস্থ চিন্তা শক্তি হারিয়ে ফেলেছিল। সেই সোশ্যাল মিডিয়াতেই কেউ ওকে নিয়ে খিল্লি করে, বাজে খিল্লি করে, যেটাও সহ্য করতে পারেনি। ও আত্মহত্যা করে। তাই আমি আর চাই না যে আগামী প্রজন্ম আমার ভাইয়ের মতো দুর্বল হয়ে যাক। এবার আমায় যেতে দিন, আমার অনেক কাজ বাকি আছে। এতদিনে মাত্র 2টো লোককে আমি শেষ করেছি, আরো অনেক মানুষকে এই পৃথিবী থেকে আমাকে সরিয়ে দিতে হবে। সরুন আপনারা। আচ্ছা, তার মানে তোমার চোখে যারা খারাপ তাদেরকে শেষ করবার জন্য তুমি মুরলি আর অমলের মতো লোককে ব্যবহার করতে পারো, সেটা ঠিক? ওটা কি অন্যায় নয়? একদমই না, কারণ ওদেরও তো টাকারই নেশা ছিল। ওদের মেরে আমি কোনো পাপ করিনি। আরে আপনাদের হাতেও তো মাঝে মাঝে রক্তের দাগ লেগে যায়, কিন্তু আমার হাত দেখুন একদম পরিষ্কার। স্যার, অ্যাম্বুলেন্স ডাকো। না পঙ্কজ, আমি ঠিক আছি। তোকে তো এটার কি হলো? স্যার, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। স্যার, হয়তো আপনি নেই, কিন্তু একজন দেবদূতের মতন আপনি আমাকে রক্ষা করেছেন। আপনি এখনো আমাদের দেখছেন, তাই না স্যার? ব্যাচটা এই ব্যাচটা তোমার কাছেই থাক। তোমার জায়গায় আমি থাকলে এটাই করতাম। থ্যাংক ইউ স্যার।
স্যারের ব্যাচে